প্রিয়তমা প্রথম আমি যে গানটা লিখেছি সেই গানটা কিন্তু লিরিক্স পছন্দ হয়েছে, কিন্তু তারপরও গানটা যায়নি। আরেকটা টিউন পছন্দ হলো, ওই সময়ে গানের কথাগুলো আসলো যে যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমি চেষ্টা করি আমার নিজের মতো করে নিতে, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই গানটা শুনে যে এই গানটা আসলে কে লিখেছে। শাকিব ভাই বিং দ্য স্টলওয়ার্ড এই আমাদের বাংলা সিনেমার জন্য হি ইজ ওয়ান অফ দ্য একজন আশীর্বাদ। অনেক জনপ্রিয়তা, পর্দার সামনে সবসময় থাকা, এগুলো আমাকে খুব একটা টানে না। সোলো একটা গান যেটা দিয়ে আমার অডিও ক্যাসেটে অভিষেক হয়, সেটা সামিনা চৌধুরী গেয়েছিলেন আবিদ হোসেনের সুরে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। দর্শক, আমার সঙ্গে আজ এমন একজন মানুষ রয়েছেন যিনি আসলে ভীষণ রকমের সৃষ্টিশীল মানুষ এবং তার সৃষ্টকর্মের মধ্য দিয়ে আমাদেরকে সবসময় আনন্দ দিয়ে থাকেন, ভালোবাসতে শেখান। এবং যদি আমি একটু বলি যে তিনি তার লক্ষ্য ঠিক করেছিলেন সেই সুদূর চট্টগ্রাম থেকে, এবং আমি সেই জন্য এই কথাটি বোধহয় বলতে পারি, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। কারণ এই গানটি তার সৃষ্ট গান, আমার মনে হয় অনেকে আজ করতে পারছেন, এবং যে মানুষটি তার সৃষ্ট কর্মের মধ্য দিয়ে দর্শক মেঘের নৌকায় করে আমাদেরকে আকাশে ভাসাতে জানেন এবং ভালোবাসতে শেখান, যেটা আমি শুরুতেই বলেছি। এবং তিনি আরো অনেক কাজের সঙ্গে জড়িত। তিনি আসলে মানুষের জন্য কাজ করতে চান, সমাজের জন্য কাজ করছেন, এবং নতুন একটি কাজের প্রসঙ্গ আমি শুনেছি যেই তার নাম তিনি দিয়েছেন অ্যাচিভ উইথ আসিফ। এবং এটার যেই কন্টেন্ট বা অথবা যে কনটেক্সট আমি যেটাই বলি না কেন, সেই প্রসঙ্গে আমি তার সাথে আলোচনায় আসলে কথা বলবো। এবং তিনি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বাকি কাজগুলো না হয় তার মুখ থেকে আমরা শুনবো দর্শক। এবং এই মুহূর্তে তার লেখা গান ইউটিউব ট্রেন্ডিং এ সেরা 10-এর মধ্যে 3টি অবস্থান দখল করে নিয়েছে। আমরা আসলে রাজকুমারের টাইটেল সঙ্গের কথা বলতে পারি ও প্রিয়তমার কথা, এবং সেই সাথে মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। আমার সঙ্গে রয়েছেন এই অনবদ্য সব গানের স্রষ্টা আসিফ ইকবাল। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। অনেক জেনারেস ছিলেন আপনি। আসলে আমি যতটুকু না তার চেয়ে বেশি আপনি বলছেন। সো আই অলওয়েজ ট্রাই টু স্টে গ্রাউন্ডেড। না, আপনি অনেক বেশি হাম্বল এবং ডাউন টু আর্থ বলে এরকমটা বললেন। আমি আসলে প্রপারলি সবগুলো কথা হয়তো বলতে পারিনি আমার মতো করে, কিন্তু আমাকে তুমি বললে আমি খুশি হব। শুধু একটা জিনিস, সেটা হচ্ছে যে ইউটিউব ট্রেন্ডিং এ একসাথে 3টা গান একটা সময় ছিল। ট্রেন্ডিংটা তো সব সময় চেঞ্জ হয়, সো এখন হয়তো পাবে না, বাট একসাথে 3টা গান একটা লিরিসিস্টের ইউজুয়ালি দেখা যায় না। ভেরি আনইউজুয়াল, বাট আই ওয়াজ ভেরি ফরচুনেট। সব আল্লাহর ইচ্ছা। এবং এখানে আমার প্রশ্ন যে এই যে 2018-তে এসে চলচ্চিত্রে গান লেখা শুরু করলেন, কিন্তু ক্যারিয়ারটা কিন্তু অনেক আগের। 1984-তে সম্ভবত প্রথম গান প্রকাশ হয়েছিল, আমি ভুল না করলে। এবং তারপর জেমস ভাইয়ের সেই প্রথম অ্যালবাম অনন্যার কথা আমরা বলতে পারি। বাট সিনেমায় গান লেখা কেন আসিফ ইকবাল 2018-তে এসে শুরু করলো? আসলে এটা তো আমার হাতে ছিল না। সিনেমায় যে আমি গান লিখবো, আমার চেষ্টা, সেই চেষ্টায় হয়তো কমতি ছিল। এখন হয়তো চেষ্টাটা একটু বেশি বাড়তি পেয়েছি, সুযোগ সবকিছু মিলিয়ে আসলে আউটসে এটাই আমার নিয়তি ছিল, এভাবেই হওয়ার কথা ছিল, তাই হয়েছে। এই দ্বিতীয় কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কারণ নিয়তি অনেক বড় একটা ব্যাপার। মানে ভাগ্য তার গতিতে আসলে আগায়। একটু যদি আমি বলি 2018-তে মানে ভয়ঙ্কর সুন্দর, এরপর ঢাকা অ্যাটাক, যদি একদিন, তারপর যে আসলে এই একটা টার্নিং পয়েন্ট, সেটার জন্য বলতে হবে প্রহেলিকা, প্রিয়তমা। এবং প্রহেলিকার যেই মেঘের নৌকা গানটি, প্রহেলিকা, প্রিয়তমা, রাজকুমার তো এই বছর আমরা পেলাম। বাট ওই টাইমটাতে 2023-এর এবং জুন মাস চলছে, আমি ভুল না করলে ওটা বোধহয় 29 জুন ছিল যখন মেঘের নৌকাটা আপলোড করা হয়। সো সেই জায়গা থেকে একটু যদি আমি জানতে চাই যে এই কাজটার সঙ্গে আমি শুনেছি একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন আপনি স্ক্রিপ্ট এবং মানে গল্প সবকিছু পছন্দ না হলে আপনি আসলে গান লিখতে চান না। সো কখন আপনাকে নক করা হলো এবং সেই গানটি লিখতে আপনি কত সময় নিয়েছিলেন? মেঘের নৌকার জন্য আমি যথেষ্ট সময় নিয়েছি, আই উড সে। কারণ মেঘের নৌকার ব্রিফিংটা চয়নিকা চৌধুরীর ছিল, এবং এই ব্রিফিংয়ের পরে আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়। স্ক্রিপ্টটা আমি পড়ি পুরোপুরি। স্ক্রিপ্টটা আমি অনেকবার পড়ি আসলে, মানে পুরো স্ক্রিপ্টটা, কারণ ওখানে বেশ কটা গান আমার লেখা। সো মেঘের নৌকা, আয় বৃষ্টি, তারপরে হচ্ছে করোনা করোনা পাগল, তারপরে হচ্ছে হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবাসে মরে যায় তারা। সো অনেকগুলো গান ওখানে ছিল।
সো যার জন্য আমাকে আসলে পুরো স্ক্রিপ্টটা ভালো মতো ইন্টারনালাইজ করতে হয়েছে, এবং বিশেষ করে হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ওই গানটা যখন লিখতে যাই তখন কিন্তু ইনফ্যাক্ট আই ক্রাইড। এটা মানে এত চমৎকার একটি গান, ওই গানটা শোনার পর আমি অবাক হয়েছি যে এত সুন্দর একটি গান এবং কথাগুলো দারুণ, এবং আমার কাছে মনে হয়েছে সেমি ক্লাসিক্যাল একটা জি, গান শুনছি। ওখানে আসলে হচ্ছে কি, মানে দ্য ক্যারেক্টার ইটসেলফ এবং তাদের যে ইনএবিলিটি, চাওয়ার পরেও যে ওই জায়গায় পৌঁছাতে না পারার যে যন্ত্রণাটা, ওটা না আই কুড ইন্টারনালাইজ আর কি। ওই হয় কি, গান তখনই ভালো হয় যখন আপনি এই পুরো গল্পের সাথে মিশে যেতে পারেন। এক্স্যাক্টলি। তো ওই জায়গাটায় ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং আর কি, ওই জায়গাটা থেকে। আর মেঘের নৌকা যখন আমি লিখি, মেঘের নৌকা লেখার সময় আমাকে চয়নিকা দ্বীপ বলেছিলেন যে উনি আসলে একটা পুরো বাংলাদেশকে দেখাতে চান, আচ্ছা। এবং যেই মোমেন্ট থেকে ভালোবাসাটা যাচ্ছে সেই মোমেন্টে ভালোবাসার আগ পর্যন্ত তারা অলমোস্ট বক্সড, তারা একটা সিচুয়েশনে বক্সড, তারা একটা বাড়িতে বক্সড। সো এরকম একটা জায়গা থেকে একটা ইমাজিনেশনে ফ্লো করানোর জন্য ইউ নিড আ কাইন্ড অফ এ লিরিক্স যেটা তাকে ফ্লো করাবে। আর যেহেতু দ্য কাস্টিং ইটসেলফ, দ্য স্টোরি ইটসেলফ, এটার জন্য আসলে যে ধরনের আপনার উপমা উৎপ্রেক্ষা বা সিমিলি দরকার সেগুলো, প্লাস হচ্ছে আপনার যে ধরনের ইমাজিনেশনটাকে নিতে হবে, সব কিছু মিলায় আমার কাছে মনে হচ্ছে যে লিরিক্সটাকে একটু অন্যরকম করা প্রয়োজন। সেখান থেকে আসলে মেঘের নৌকাটা তৈরি হয়েছে। এবং যখন আমি মেঘের নৌকাটা বানাচ্ছি তখন আমার একটা ফ্যান ফ্রেমিং টেকনিক আছে, যে ফ্যান ফ্রেমিং টেকনিকে আমি দুটো আনরিলেটেড জিনিসকে আমি রিলেট করি। যেমন মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। আকাশটা আর মেঘের নৌকা, মেঘ থেকে নৌকা এবং সেখান থেকে আকাশে। সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। সো আমার সাগরের সাথে শঙ্খ মিলাতে হয়েছে এবং সেখান থেকে ওকে ট্রান্সপোর্ট করতে হয়েছে বাতাসে। সো এই যে ইমাজিনেশনটা, ওই ইমাজিনেশনের সাথে ওয়ার্ডসগুলোকে ঠিকঠাক মতন পোর্ট্রে করা, এবং প্রত্যেকটার জন্য হিমালয় শিখর তুমি, আমার আনন্দ তোমায় ছোঁয়াতে। সো ওই জায়গাগুলোকে ঠিকঠাক মতন, অরণ্যের পাখি তুমি, হ্যাঁ, তোমায় জোড়াবো ছায়াতে। সো ওই ইমাজিনেশনসগুলো যাতে করে খুব ইজিলি মানুষ বুঝতে পারে সেটারও চেষ্টা করতে হয়েছে। সো ওই চিন্তাগুলোই আসলে আমাকে অ্যাট্রাক্ট করেছে। আর অন্তরাগুলো লেখা কিন্তু গাড়িতে, কারণ অন্তরার জ্যামে বসে বসে না, গাড়িতে আমি চিটাগং যাচ্ছিলাম, ওই সময় ইমরান ফোন করলো, ফোন করে বললো যে ভাইয়া আমি অন্তরাটা চেঞ্জ করতে চাই, অন্তরাতে আমার একটা ভালো সুর আসছে, আপনি কি একটু সুরের উপরে লিখে দিতে পারবেন? সো ও সুরটা পাঠালো, আমি ওই সুরের উপরে টেলিফোনে আমি ওকে লিখে দিলাম। ওয়াও, জাস্ট ভাবা যায় না, মানে এমন একটি গান যে গানটি রিলিজের আগে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম করা হয়েছে সেই গানে। আই এম সো অনার্ড। আমি তো আসলে একটা গীতিকবির জন্য এর থেকে বড় আর কি হতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গানটা পারফর্ম করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহোদরা শেখ রেহানা ম্যাডাম, দুজনই এটা শুনেছেন। এটা ইটস এ হিউজ থিং। শুধু এটা না, প্রিয়তমা উনি শুনেছেন। সো আই এম সো ফরচুনেট যে আমার এই সৌভাগ্যটা হয়েছে। এবং আপনারা যদি আমি আসলে রাজকুমারের প্রসঙ্গে পরে আসছি, যেহেতু পরের বছর এই দুটো গানের প্রসঙ্গে গেলে, মানুষ এত রিলস বানিয়েছে এখন, ট্রেন্ডিং এর যে ব্যাপারগুলো, যে রিলস, টিকটক এবং ভিডিও, মানে আমি নিজে যে বসে আছি আমি ওই দুটো গান নিয়ে রিলস বানিয়েছি, আমার ফেসবুক, আমার পেজ এবং ইনস্টা থেকে পোস্ট করেছি। সো গান দুটো আসলে চমৎকার রকম একটা আলাদা ভাইব দিয়েছে, এবং অনেকদিন পর বোধহয় আমরা বাংলা গানের একটা যে ধারা ছিল আগে, যে খুব ম্যাসিভ হিট হওয়ার একটা ব্যাপার, ওই গানগুলো অল টাইম কানের মধ্যে বাজতে থাকে এবং মুখস্থ হয়ে যাওয়ার একটা ব্যাপার, সেটা বোধহয় বেশ কিছু বছর পরে এসে আমরা এই গানগুলোর মধ্য দিয়ে পেয়েছি। একটু আমি যাব আমাদের এই টিবিএস এর একজন মানে আমাদের বিনোদনের যিনি কর্মরত রয়েছেন সোহেল ভাই, তার একটা প্রশ্ন রয়েছে, আমি তার পক্ষ থেকে প্রশ্নটি করতে চাই। তিনি বলেছেন যে প্রত্যেকটি গানের পেছনে তো একটা গল্প থাকে। সো এই যে যখন আপনি প্রিয়তমার জন্য গান লিখলেন, তখন আসলে আপনি কোথায় বসে সেটা লিখেছেন, এবং রাজকুমারের গানের প্রসঙ্গ তিনি জানতে চেয়েছেন। আমি শুনেছি কোন একটা গান লেখার সময় আপনি জার্মানিতে ছিলেন। জি। সো একটু যদি গল্পগুলো বলতেন। প্রিয়তমা লেখার সময়, প্রিয়তমাটা কিন্তু অনেক আইটারেশন হয়েছে। প্রিয়তমা প্রথম আমি যে গানটা লিখেছি, সেই গানটা কিন্তু লিরিক্স পছন্দ হয়েছে, কিন্তু তারপরও গানটা যায়নি। আচ্ছা। তখন আরেকটা টিউন পছন্দ হলো, ওই টিউনটা আমাকে পাঠিয়ে বলা হলো, হিমেল আমাকে বলল যে ভাইয়া এই টিউনের উপরে আপনি গানটা লিখে দেন।
সো আমার টিউনটা না শুনে মাত্র আই থট যে দিস ইজ রেজোনেটিং আর কি, আমার ভেতরে ঢুকে গেছে। আর গান যখন একটা টিউন আমার ভেতরে ঢুকে যায় কিংবা গানটা যখন আমি ইন্টারনালাইজ করতে পারি তখন কিন্তু আমি গানটা লিখতে পারি। সো ওই সময়ে ওই গানের কথাগুলো আসলো যে যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। হ্যাঁ, এবং ওই আমার আকাশ নীলে তুমি যে নীলিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সো ওই আকাশ নীলে তুমি যে নীলিমা, ওখানে হচ্ছে আপনি ট্রু আসিফ ইকবালকে পাবেন। হ্যাঁ, যে মানে ওই যে সিমিলিস গুলো হচ্ছে আসলে আমি চেষ্টা করি এটাকে আমি আমার নিজের মতো করে নিতে, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই গানটা শুনে যে এই গানটা আসলে কে লিখেছে। সো ওই জিনিসটা, ওই সিগনেচারটা আমি দেওয়ার চেষ্টা করি। আমি যদি একটু অন্য প্রসঙ্গেই যাই, যে চট্টগ্রামে বেড়ে ওঠা, স্কুল কলেজ চট্টগ্রামে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি চলে আসলেন, এবং আমি ভুল না করলে সম্ভবত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আপনি করেছেন। আমি আইবিএ তে করেছি, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে। সো এই যে চলে আসার আগের যে সময়টা, কারণ আমরা জানি যে সঙ্গীতের হাব বলা হয় চট্টগ্রামে, তখন কখন ইচ্ছে হয়নি যে আপনি নিজেই একজন ব্যান্ড সঙ্গীত শিল্পী হয়ে যাবেন অথবা ব্যান্ড তারকা হবেন বা গান গাইবেন, মানে লিখবেন? এটা আসলে কবে মাথায় ঢুকলো? এটা কিন্তু সত্য, হ্যাঁ, যে এরকম হওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু আমি না কখনো ফিল করি নাই। আমি মনে করি যে লিখতে পারাটা ইজ আ স্পেশাল কোয়ালিটি। ডেফিনেটলি, এটা সবাই পারে না। গান গাওয়াটা যেরকম একটা স্পেশাল কোয়ালিটি, লিখতে পারাটা একটা স্পেশাল কোয়ালিটি। আরেকটা জিনিস হচ্ছে আমি না, আই এম নট এ সর্ট অফ অনেক জনপ্রিয়তা, পর্দার সামনে সবসময় থাকা, এগুলো আমাকে খুব একটা টানে না। এগুলো না টানলেও কিন্তু আপনি, মানে আমি আপনাকে পলিম্যাথ বলতে পারি, কারণ আপনি এত কাজের সঙ্গে জড়িত, আপনি শিক্ষকতা করেন, আর অনেক ওয়ার্ক করেন। সেটা করি, বাট যেমন ধরেন পলিটিক্স কিংবা আপনার আমার বাবা ওয়াজ এ পলিটিশিয়ান, আমার মা ওয়াজ এ পলিটিশিয়ান। আমার বাবা 1970-এর নির্বাচনের গণপরিষদ সদস্য ছিলেন, আমার সংসদ সদস্য ছিলেন। 1970 সংবিধানে যে 305 জনের সিগনেচার আছে, তার মধ্যে আমার বাবারও সিগনেচার আছে। সো উনি এত ফেমাস লোক হওয়ার পরেও আমি পলিটিক্সে যাই নাই, বিকজ আমাকে পলিটিক্স টানে নাই। হ্যাঁ, আমাকে আমার যে ভ্যালু সিস্টেম বা আমার যে চিন্তা ভাবনা, সেখানে আমার মনে হচ্ছে যে মানুষের হৃদয় স্পর্শ করতে পারার যে ক্ষমতা গান দিয়েছে বা গানের মধ্যে আছে, সেই গানের সাথে জড়িত থাকলে আমি তো মানুষের অনুভূতি স্পর্শ করতে পারবো, মানুষের অনুভূতিতে অনুরণন জাগাতে পারবো। সেটা ইজ এ বিউটিফুল ফিলিং। হ্যাঁ, এটা অনেক অনেক বেশি স্যাক্রেড ফিলিং। আর সেকেন্ডলি হচ্ছে যখন আপনি, এই কারণেই কিন্তু যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়, অথবা বহুদূর যেতে হবে এখনো পথের অনেক রয়েছে বাকি। সো এই গানগুলো এই জন্যই কিন্তু এসছে। হ্যাঁ, যে কিংবা জেমসের সারা ভেজা নোনা ঘামে, হ্যাঁ, তবু পথ চলা নাহি থামে, 3টি চাকায় লেখা ঠিকানা, শুধু বিশ্রাম মেলে না রিক্সাওয়ালা, চাকা না চললে কাটবে উপোসবেলা। সো এই যে অনুভূতিগুলো বা এই যে চিন্তা ভাবনাগুলো কিন্তু এসছে বিকজ ইউ অ্যাকচুয়ালি ফিল ফর পিপল, ইউ ফিল দ্যাট ইমোশন, এবং ওই ইমোশনটা যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে সেই সহানুভূতিটা রিক্সাওয়ালার প্রতি, সেই সহানুভূতিটা বা সেই নিজেকে তৈরি করার যে জায়গাটা, এগুলো তৈরি হবে। সো সবাই তো সব কিছু করবে না, কাউকে না কাউকে কোনো কিছু করতে হবে, এবং আমি মনে করি যা আমি পছন্দ করি আমি তাই করতে চাই, এবং সবারই সবাই তাই করে। গান লেখা শুরু করি, এটা কি 70s এ নাকি? আমি যতটুকু, নো, ইটস 80s এ, 84 এ। আচ্ছা, 84 তো প্রথম রিলিজ হলো, বাট গানগুলো তো আগে লিখতে হয়েছে, জমা দিতে হয়েছে। ওটা আমার ধরেন ম্যাট্রিকের আগে, ধরেন 80s থেকে আমার লেখা শুরু। আচ্ছা 80s থেকে লেখা শুরু। 83-তে 84-এ আমার কলেজে একটা ম্যাগাজিন বের হলো, যার নাম হচ্ছে, ম্যাগাজিন না, লিফলেট আর কি, এটাকে আমরা লিফলেট বলি। লিটল ম্যাগাজিনও না, মানে একটা পাম্পলেট বলি, ভাঁজপত্র যেরকম হয়। হ্যাঁ, ওটা শঙ্খের ভেতরে সমুদ্র নামে একটা পাম্পলেট, এবং ওটাই চোখে পড়লো ফিলিংস ব্যান্ডের তখনকার ব্যান্ড লিডার মনসুর ভাইয়ের, এবং মনসুর ভাই তখন বন্ধন শিল্পী গোষ্ঠী করতেন। বন্ধন শিল্পী গোষ্ঠীতে উনি আমাকে ডাকলেন। বন্ধন শিল্পী গোষ্ঠী ছিল চিটাগংয়ের সৈকতচারীর চেয়ে আরেকটু ইয়াং যারা ছিল, সবাই মিলে বন্ধন শিল্পী গোষ্ঠী করছিল। সৈকতচারীতে ছিল শহীদ মাহমুদ জঙ্গি, হেনা ইসলাম, নকিব খান, আয়ুব বাচ্চু, শাহবাজ খান পিলু, তপন চৌধুরী। সো অল দ্য বিগ নেমস ওয়ার দেয়ার,
আর আমরা ছিলাম অল দ্য নিউ নেমস আর কি, হু ডাজ নট হ্যাভ এনি এন্টিটি, সবাই মিলে আমরা এটা করেছিলাম। সো ওখানে ওদের গীতি কবির অভাব ছিল, কারণ ওখানে জঙ্গি ভাই ছিলেন, ওখানে নকিব ভাই ছিলেন, ওখানে হেনা ভাই ছিলেন। সো দোজ ওয়ার স্টল ওয়ার্ডস, তারা অনেক অনেক নাম করা তখন। সো আমরা তখন মাত্র যাত্রা শুরু হলো, সো ওখান থেকেই গান লেখাটা শুরু। আচ্ছা, প্রথম আপনার গান তাহলে কে গেয়েছিলেন? প্রথম গানটা আসলে বাণিজ্যিকভাবে প্রথম গানটা হচ্ছে অনেক তো বলেছি প্রেমের কথা মোদের গানে গানে, আজ বলবো মানুষের কথা দেশের প্রয়োজনে। এই গানটা বন্ধন শিল্পী গোষ্ঠী করেছিল। আর সোলো একটা গান যেটা দিয়ে আমার অডিও ক্যাসেটে অভিষেক হয়, সেটা সামিনা চৌধুরী গেয়েছিলেন আবিদ হোসেনের সুরে। একদিন মায়ার পৃথিবী ছেড়ে চলে যাব দূরে কোথাও যার ঠিকানা জানি না। এই গানটি গিয়ে কি সামিনা আপা কেঁদেছিলেন? না, উনি কেঁদেছিলেন যে অভিমানে আমি গানটা করে। যে অভিমানে আমি গানটা হচ্ছে প্রয়াত সামিনা আপার আব্বা মাহমুদুল নবী স্যার যখন মারা গেলেন, তখন আমি যখন সুমা আপাকে কন্ডোলেন্স জানানোর জন্য ফোন করলাম, উনি তখন কাঁদতে কাঁদতে বলেন, আসিফ আমার জন্য বাবার জন্য একটা গান লেখ। তখন উনার ওই যে অভিমানে অ্যালবামটা কাজ করার জন্য আশিকুজ্জামান টুলু ভাইয়ের সাথে ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমাকে বললো যে তুই আমাকে গানটা পাঠা। তখন আমি ওই দিন রাত্রিবেলাই, মানে ইনফ্যাক্ট ওনার সাথে ফোনটা রাখার পরপরই আমি গানটা লিখি এবং লিখে রাত্রিবেলা ওনাকে গানটা পাঠাই। এটা ছিল এরকম, যে অভিমানে আমি কষ্ট দিয়েছি তোমায়, তার অনুতাপে রাত কাটে দিন চলে যায়, জানি না তুমি ঋণী করে গেছো কিনা ক্ষমায়। বাহ, মানে অসাধারণ। প্রত্যেকটা কথার মানে গভীরতা এত চমৎকার, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আবার বর্তমানে ফিরে আসি রাজকুমারের প্রসঙ্গে, যে রাজকুমারের টাইটেল সং এই বছরের যদি কথা আমি বলি, সেই জায়গা থেকে এখন কি আমরা আসলে নিয়মিত আপনাকে সিনেমাগুলোতে পাবো, বা শাকিব খানের মুভি প্রিয়তমা, তারপর রাজকুমার, বা শাকিব খানের পরবর্তী সিনেমা, অথবা এরকম ট্রেন্ডিং এ যেগুলো রয়েছে? সবসময় যে শাকিব খানের সবকটা সিনেমায় আমি লিখবো বা লিখতে পারবো এমন তো না। হয়তো প্রয়োজনে দেখা যাবে যে অন্যরা কেউ লিখছেন, আমি হয়তো কখনো কখনো লিখবো। সিনেমায় আমি নিয়মিত লিখতে চাই, এটুকু পরিষ্কার, এবং আমি এফর্ট দিতে চাই, এবং এই এফর্টটা আমি কন্টিনিউ করেছি। এবং শাকিব ভাই বিং দ্য স্টলওয়ার্ড এই আমাদের বাংলা সিনেমার জন্য, হি ইজ ওয়ান অফ দ্য কি বলবো, একজন আশীর্বাদ, আই উড সে। ডেফিনেটলি। এবং তার মতো ওই জায়গাটা আসলে বিট করার মতো কিন্তু কেউ নেই না। মানে ওই জায়গাটা থেকে শাকিব ভাই যখন আমাদেরকে সুযোগটা দেন বা আমাদেরকে পছন্দ করেন, সেটা ইটসেলফ ইজ এ প্রিভিলেজ, আই উড সে। হ্যাঁ, সো সে প্রিভিলেজ নিয়ে যেহেতু দুটো সাকসেসফুল কাজ হয়েছে, আরও কিছু সাকসেসফুল কাজ হওয়াটা বাঞ্ছনীয়। তবে চ্যালেঞ্জটা হচ্ছে এগুলোকে কিভাবে আমরা ওভারকাম করব। মানে একটাকে আরেকটা যদি ছাপিয়ে যেতে না পারে, তাহলে আমরা কিন্তু চ্যালেঞ্জটা থাকে না জীবনে, এক্সপেকটেশনসটা ডাই ডাউন করবে। তো সেজন্য আমি খুবই চেষ্টা করব যে আরো কিছু ভালো এবং যেন ভ্যারিয়েশনটা থাকে, ওরকম একটা চেষ্টায় থাকবো। জানি না এটা পারবো কিনা, বাট চেষ্টা করতে তো দোষ নেই। আপনি ডেফিনেটলি পারবেন। আমি একটু এবার আসিফ অ্যাচিভ উইথ আসিফে যেতে চাই। মানে এই ধারণাটা কেন এলো যে এরকম কিছু ভিডিওস হতে পারে যেগুলো আসলে মানুষের কাজে আসবে, বা আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি আমাদের বিভিন্ন কাজে আসবে? আমি আসলে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা যেমন ইয়োরসেলফ, হ্যাঁ, কিংবা এই প্রোগ্রামটা যে প্রডিউস করছে, তারা না লাইফে, প্রফেশনাল লাইফে কিভাবে সাকসেসফুল হবে তার জন্য তাদের কোনো গাইডলাইন নাই। এক্স্যাক্টলি। তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে ভুল করতে করতে শেখে। সো আমাদের জীবন থেকে যদি আমরা ভুলগুলোকে একটু কমিয়ে দিতে পারি, এবং প্রথম থেকে যদি ইফ ইউ ক্যান ডু ফার্স্ট টাইম রাইট, তাহলে আমাদের পরের জেনারেশনটা কিন্তু আরও অনেক বেশি এফিশিয়েন্ট হবে। যখন জেনারেশনটা এফিশিয়েন্ট হবে বা আগামী প্রজন্মের মানুষেরা এফিশিয়েন্ট হবে, তখন কিন্তু জাতীয় এফিশিয়েন্ট হবে, দেশও কিন্তু আগামী অনেক তাড়াতাড়ি। সো এটার জন্য আমি যেটা মনে করেছি সেটা হচ্ছে যে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে, আমার কালচারাল এক্সপিরিয়েন্স থেকে, আমি তো ক্রস ইন্ডাস্ট্রি কাজ করেছি। একটা জিনিস অনেকে জানে না, আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমি জীবন শুরু করেছিলাম নন ফুড এফএমসিজিতে, ইউনিলিভারে।
এরপরে আমি চলে গেলাম মেঘনা গ্রুপে না না এরপর না, প্রথম শুরু করেছি আমি ব্যাংকে, আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে। ওকে তারপরে গেলাম আমি নন ফুড এফএমসিজিতে, হুইচ ইজ ইউনিলিভার থেকে আমি গেলাম রবিতে অ্যাজ হেড অফ মার্কেটিং। রবি মানে টেলিকম। টেলিকম থেকে আমি গেলাম রিটেল চেনে, যেটা স্বপ্ন বানালাম, হ্যাঁ, এশিয়া লজিস্টিক্সে। এত এত চেঞ্জেস। হ্যাঁ, সো স্বপ্নর পরে আমি গেলাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এবং ফ্রেশ ব্র্যান্ডটাকে দাঁড় করালাম অ্যাজ বাংলাদেশের মোস্ট চোজেন ফুড ব্র্যান্ড। তারপরে আমি গেলাম বিটিআইতে, রিয়েল এস্টেটে, এবং এখন আমি আছি আরেকটা অর্গানাইজেশনে যেটা রিয়েল এস্টেটে। সো বেসিক্যালি এই পুরো যে জার্নিটা, এই জার্নিতে একটা মানুষ একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে জীবন শেষ করে ফেলে। আর আমি এতগুলো ইন্ডাস্ট্রি প্লাস ইফ ইউ লুক এট মিউজিক, গানচিল মিউজিক, এবং আমার ওয়াইফের যে বিজনেস, হ্যাঁ, A6, ওখানেও তো আমার ওকে একটু হেল্প করতে হয়। ওর কিন্তু এক্সপোর্ট অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, সো অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু আমি কাজ করেছি। সো আই হ্যাভ গট লট অফ ভ্যারিড এক্সপিরিয়েন্সেস। আমার কাছে মনে হচ্ছে এই এক্সপিরিয়েন্সের থেকে আমার একটা মডেল দেওয়া উচিত, যে মডেলটাতে একটা লোক সাকসেসফুল হওয়ার জন্য কি প্রিন্সিপালস ফলো করবে সেটা নিয়ে সে যেতে পারে। এটা কি আমরা গানচিল থেকেই পাবো, মানে না, গানচিলের? এটা অ্যাচিভ উইথ আসিফের ইউটিউব চ্যানেল ওকে এবং ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে। সো আচ্ছা। দে উইল বি এ সেপারেট অ্যাচিভ উইথ আসিফ এটা আমরা পেজ। কবে থেকে পেতে পারি? আমি শুনেছি যে 15টি এপিসোড করার টোটাল কথা 15টা রয়েছে এপিসোড, এই পর্যন্ত 3টা এপিসোড শুট হয়েছে। হ্যাঁ, এটা আসলে কিউরেশনে অনেক সময় যাচ্ছে, বিকজ এই জায়গাটায় অ্যাজ আই টোল্ড ইউ যে আমি ফার্স্ট টাইম রাইট করতে চাই। সো এই কিউরেশনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমি একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই ইন টার্মস অফ পডকাস্টের। আমি চাই যে দ্য ডেপথ অফ নলেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে এবং এটা রিসার্চ করে তারপর বসতে হচ্ছে। অ্যাবসলিউটলি। সো এই যে রিসার্চ করে বসাটা, এই যে এক্সাম্পলটা তৈরি করাটা, যে আমার হঠাৎ করে মনে হলো আমি একটা জাস্ট পডকাস্ট করে দিলাম, এবং আমি একটু হালকা হাসি ঠাট্টা করলাম, কিংবা একটু টিজিং করলাম, একটু এই করলাম, এইগুলো আসলে মানুষকে রিয়েল কিছু দেয় না। মানুষকে রিয়েল কিছু দেয় হচ্ছে অ্যান এক্সপিরিয়েন্স, আ নলেজ, যেটা মানুষকে আসলে ভাবাবে এবং মানুষ যেটাকে কাজে লাগাতে পারবে। এক্স্যাক্টলি। সো ওই ধরনের কাজটাই আমি অ্যাচিভ উইথ আসিফে করতে চাচ্ছি, এবং আমি সবার সহযোগিতা চাই। আমি বিজনেস স্ট্যান্ডার্ডের সহযোগিতা চাই, আপনার সহযোগিতা চাই, বিকজ ইউনো দিনের শেষে একটা নতুন ইউটিউব চ্যানেলে লোকজন হয়তো সার্চ করেও খুঁজে পাবে না, বিকজ ইটস এ নিউ চ্যানেল। বাট যখন এটা প্রচার হবে, যখন এটা মানুষজন জানবে, সিন্স আই এম আ মার্কেটিয়ার, সো ওই জিনিসটা তখন মানুষ নেওয়া শুরু করবে। সো আমি প্রথম যে এপিসোডটা করব সেটা হচ্ছে মাইন্ডসেট নিয়ে, হাউ টু সেট আপ ইউর মাইন্ডসেট। সো প্রত্যেকটা আলাদা আলাদা টপিক থাকবে, রাইট? জি, ওই একটা কম্পিটেন্সি মডেলের জন্য কিছু ফান্ডামেন্টাল থাকবে। ফান্ডামেন্টাল হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড মাইন্ডসেট, ইউ হ্যাভ টু হ্যাভ ডিসাইডেড অন ইউর গোলটা কি হবে। এই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয়, যে গোলটা আমরা আপনি ডিসাইড কিভাবে করতে পারি না। ফিক্স করবেন, এবং গোলগুলো কত রকমের গোল হতে পারে। সো সেগুলো নিয়ে আমরা আলাপ করে গোলটা কিভাবে ফিক্স করবেন, সেটাকে আপনি কিভাবে রাখবেন, ওটার সাথে আপনি টাইমলাইন কিভাবে রিলেট করবেন, এবং সেই গোলগুলোকে রিভিউ করবেন কিভাবে, সেটা। দেন উই টক অ্যাবাউট ভ্যালুস, মূল্যবোধ, যে উইদাউট ভ্যালুস ইউ আর নাথিং। আমাদের এই শর্টকাট T20 যুগে, আমাদের এই দুর্বৃত্তায়নের যুগে, আমাদের এই অসততার যুগে আমরা পরের জেনারেশনটাকে ভ্যালু ড্রিভেন করতে চাই। এবং এই যে সবখানে ধরেন হাজার হাজার কোটি টাকা, এটা ওটা নানা ধরনের যে যন্ত্রণাগুলো আমরা দেখতে পাই, পেপারে পত্রিকায় পড়ি, সেখান থেকে উঠে আসার জন্য আগামী প্রজন্মকে আসলে সৎ এবং নির্ভীক হিসাবে তৈরি করতে হবে। সো ওই জায়গাটার জন্যই আমার ভ্যালুজের উপরে অনেক জোর দেওয়া আছে। এরপরে আমি চলে যাব ইমোশনাল ইন্টেলিজেন্স, আবেগীয় বুদ্ধিমত্তার উপরে। সো এই 4টা ফান্ডামেন্টালের উপরে 11টা কম্পিটেন্সি তৈরি হবে। ওই 11টা কম্পিটেন্সি পিপল ক্যান প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করবে তার একটা গাইডলাইন দেওয়া থাকবে, এবং ওই গাইডলাইন অনুযায়ী মানুষ যদি চায় আমার এই জিনিসগুলোর উপরে ভিজিট করে তারা এটাকে প্র্যাকটিস করতে পারবে। এটা চমৎকার একটা উদ্যোগ। আমি একটু যদি যাই, যে আপনি শিক্ষকতা করতেন ইউনিভার্সিটিতে, আমি যতদূর জানি, বাট এখন কেন শিক্ষকতা করছেন? এটা কি সময়ের অভাবে, নাকি আর ওই প্রফেশনটা এখন আর করতে কন্টিনিউ? না, আমি শিক্ষকতা যখনই আমাকে ডাকে আমি যাই, বাট আমার কন্টিনিউয়াস শিক্ষকতাটা আমি করতে পারি না, বিকজ আমার যে প্রফেশন আমার অনেকটুকু সময় নিয়ে নেয়, আর বাকি সময়টা গানে যায়। তারপরে হচ্ছে আমার এখন এই প্রজেক্টে অ্যাচিভ উইথ আসিফ, অনেক কাজ রয়েছে। সো এই জন্য হয়তো শিক্ষকতাটাকে আমি অ্যাডজাঙ্ক্ট করে ফেলেছি। আই ওয়ার্ক লাইক অ্যান অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি, যেখানে হয়তো
একটা বা দুটো সেশন যেখানে নিতে হয় সেখানে আমি যাই, উইচ আই ডু ভেরি অফেন উইথ আইবিএতে যখন আমাকে ডাকে আমি যাই। ইভেন ডিফারেন্ট অর্গানাইজেশনস আমাকে যায়, আই গো অ্যান্ড সর্ট অফ ট্রাই টু হেল্প ইন টার্মস অফ নলেজ শেয়ারিং, সেগুলো আমি করি। সো শিক্ষকতার বদলে এখন অনেক বেশি ট্রেনিং, অনেক বেশি স্পিচ, ওইটা রিপ্লেস করে ফেলেছে আর কি। একদম চমৎকার। আমি এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, নাটকের প্রসঙ্গে আসবো। আমার মনে আছে এটা সম্ভবত কোভিডের সময়টাতে আমি ঈশিতাপুর ইন্টারভিউ করছিলাম, তখন আমি আপনার কথা যখন শুনলাম যে আপনি নাটক, আপনার লেখা নাটকে তিনি কাজ করেছেন, আমি ভাবলাম যে আপনি তো চমৎকার গান লিখেন, কিন্তু নাটক লিখতেন এটা আমার জানা ছিল না, এবং আমি ভুল না করলে 2টো নাটক লেখা হয়েছে। সো কখনো কি মনে হয়নি যে এত গল্প জীবনে হয়তো এদিকটাতে আরেকটু সময় দেওয়া যেত, বা ইন ফিউচারে কোনো ইচ্ছা আছে কিনা যে সিনেমার গল্প লেখার বা সিনেমার স্ক্রিপ্ট? অর ইচ্ছে অবশ্যই আছে, গল্প জানা রেডি আছে, ইচ্ছে আছে, কিন্তু ইউ নিড টু ওয়েট ফর দ্য রাইট টাইম। আমার এই মুহূর্তে ওয়ান অ্যান্ড অনলি ফোকাস হচ্ছে অ্যাচিভ উইথ আসিফ। ওয়ান্স আই ফিনিশ দিস, তারপরে হয়তো আমি অন্য আরেকটা জিনিস নিয়ে চিন্তা করতে পারবো। আপাতত নাটক নিয়ে আসলে আমার টিমে কাজ করছে লুৎফর। সো এই যে রিসার্চটা আমরা করছি, হ্যাঁ লুৎফর হাসান, সো এই যে রিসার্চটা আমি অ্যাচিভ উইথ আসিফের রিসার্চটা করছি, এখানে আমার কিন্তু একটা টিম আছে, এমন না যে আমি একা কাজটা করছি। হ্যাঁ, এটাতে দের ইজ এ লেডি কল্ড ভাবনা হু ইজ ওয়ার্কিং, রোয়ান নামে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একটা ছেলে আছে, হি ইজ ওয়ার্কিং, লুৎফর হিমসেলফ ইজ ওয়ার্কিং, এরকম আরও 3জন এডিশনাল আছে যারা এই অ্যাচিভ উইথ আসিফ নিয়ে কাজ করছে। কারণ আমি কোনো একটা কাজ করলে আমি ওই কাজের একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই, এবং ওই স্ট্যান্ডার্ডটা সেট করার জন্য একটু সময় আছে। আমি ভেবেছিলাম যে এবছরের শুরুতে আমি অ্যাচিভ উইথ আসিফ দিয়ে দিতে পারবো, আনফর্চুনেটলি দিতে পারি নাই, বিকজ আই থট যে আমাদের যে ক্যাপাবিলিটিটা ওটা আসলে গ্রো করতে সময় লেগেছিল। এখন প্ল্যানিং কি, মানে কবে নাগাদ আমরা প্রথম এপিসোডটা দেখতে পাবো? আমি মনে হয় যে আগামী 2 মাসের ভেতরে সবকটা এপিসোড শুট হয়ে যাবে। ইনফ্যাক্ট আমার লেখা শেষ হয়ে গেছে, 7 নম্বর এপিসোড পর্যন্ত লেখা হয়ে গেছে, 8 থেকে 13 আমি কোরবানের ভিতরে ইনশাল্লাহ লিখে ফেলতে পারবো। সো দেন সামনে কি নতুন কোনো সিনেমার কাজ হচ্ছে, মানে গানের? হ্যাঁ, নতুন গানের কাজের কথাবার্তা হচ্ছে অনেকগুলো, যেমন কবির গান তো হয়ে গেল, সাকিব ভাইয়ের আরো বেশ কটা সিনেমার জন্য কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, সো ওখানে আছে, প্লাস চয়নিকা বদির আবার নেক্সট যে মুভিটা আসবে সেখানে কাজ করব আশা করি। হ্যাঁ, আর এছাড়া তানিম রহমান অংশুর একটা মুভি আসার কথা আছে, সেটা নিয়ে কাজ করছি। সো আপনি গান লেখেন, কিন্তু সুর করার কখনো ট্রাই করেছেন? যেমন একটু আগে বলছিলেন যে ইমরান সুরটা পাঠিয়ে দিল, সুরের উপর আমি লেখাগুলো বসালাম। না, আমি ট্রাই করিনি, এবং আমি মনে করি যে লেখাটাকে আমি এত এনজয় করি, এবং সুরটা যদি অন্য কেউ করে তাহলে যেই ধরনের ভ্যারিয়েশন তৈরি হয় এবং যে ধরনের ভ্যালু এডিশন তৈরি হয়, আমার কাছে সবসময় মনে হচ্ছে আমি যদি সুর করতাম হয়তো আমি অতটুকু করতে পারতাম না। এই জন্য ট্রাইটা পর্যন্ত করি নাই কখনো। এবার আমি আবৃত্তি করেছি, আবৃত্তি করি, হ্যাঁ, ছোটবেলায় আবৃত্তিতে পুরস্কারও পেয়েছি, আবৃত্তি করি নিজে, কিন্তু এটা করিনি। কখনো গান গাওয়ার ট্রাই করেছেন? কারণ অনেক গীতিকবি আছে যে নিজেরা গান লিখে কিন্তু একটু হলেও গায়, তারা ইচ্ছাও করে না, কখনো ইচ্ছে করেনি। যদি কখনো কেউ অভিনয়ের জন্য আপনাকে ডাকে তাহলে অভিনয় করবেন? অভিনয় করেছি আমি ছোটবেলায়। আচ্ছা, ছোটবেলায় অভিনয় করেছি মঞ্চ নাটকে, মমতাজউদ্দিন স্যারের সাথে ফলাফল নিম্নচাপ নামে একটা নাটকে অভিনয় করেছি। তখন আমি কেজিতে পড়ি, খুবই ছোট তখন। আমার বড় ভাইয়া খুবই তুখোর অভিনেতা ছিলেন, সদরুল পাশা, উনি মারা গেছেন 40 বছর বয়সে। হ্যাঁ, অ্যামেজিং ক্যারেক্টার ছিলেন উনি। চট্টগ্রামের থিয়েটার আন্দোলনের পথিকৃৎ ছিলেন, থিয়েটার 73-এর ফাউন্ডার ছিলেন। তারপরে আপনার অরিন্দমের প্রতিষ্ঠাতা ছিলেন। সো অরিন্দম নাট্য সম্প্রদায় চট্টগ্রামের ওয়ান অফ দ্য লিডিং নাটকের গ্রুপ। সো উনি আমাকে নাটকে আনার জন্য অনেক চেষ্টা করেছিলেন। আমি প্রায় নাটকে চলেও গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আমার ভাই এত ভালো অ্যাক্টিং করে যে ওর সামনে আমার নামটা আসলে খুব একটা বেশি যাবে না। সো আই থট যে লেট মি বি ইউনিক, এবং আমি লেখাটেকার মধ্যেই থাকি। এই যে ছোটবেলার কথায় যদি আমি যাই, কর্ণফুলী নদী, এই নদী আপনাকে আসলে কতটা মানে প্রভাব বিস্তার করেছে আপনার উপরে লেখালেখির ক্ষেত্রে? দেখেন, কর্ণফুলী তো প্রভাব বিস্তার করেছে, কিন্তু আমার ওখানে একটা খরস্রোতা নদী আছে, শঙ্খ, যার নাম। ওকে, শঙ্খ, এটাকে আমরা নদী বলি না, এটাকে আমরা বলি নদ। আচ্ছা, হ্যাঁ, সো শঙ্খ খরস্রোতা বলেই ওর নামটা নদ। এই শঙ্খ এবং কর্ণফুলী
এবং বঙ্গোপসাগর, তিনটার মেলবন্ধন। এই তিনটার মেলবন্ধন প্লাস হচ্ছে পাহাড়, চট্টগ্রামের পাহাড়। সো এগুলো না ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট আছে। আচ্ছা। আর আকাশ, আকাশের প্রতি যে আপনার ভীষণ রকমের টান, এটা কিন্তু বোঝা যায়। হ্যাঁ। আপনার পছন্দ কি সমুদ্র নাকি পাহাড়? আমি একটা গান আছে আমার, আমি বলি, আমি লালন ভালোবাসি, তুমি জিব্রানের কবিতা, বাহ, আমার ভালো লাগে দিনের আলো, তোমার রাতের মৌনতা, ওয়াও। আমি ডুবি বন্ধুদের সাথে আড্ডায়, তুমি পথ চেয়ে আমার জন্য, আমার ভালো লাগে হই হুল্লোড়, তোমার পছন্দ স্বপ্ন, আমরা দুজন দুরকম, তবু কোথা যেন মিল অন্য রকম, আমি সমুদ্র ভালোবাসি, তুমি আকাশের বুকে মেঘ, আমার ভালো লাগে তুমুল হাসি, তোমার নিঝুম আবেগ। অসাধারণ এক কথায়। আমার এখন এটা শুনে শুনে শুনতে ইচ্ছে করছে, কিন্তু ঠিক আছে। সেটা তো আসলে এখন সম্ভব নয়। এই গানটা পৃথ্বীরাজ সুর করেছিল, মাহাদি গেয়েছে। আচ্ছা খুব আচ্ছা। খুব বেশি মানুষ শুনেছে বলে মনে না, হয় না, আমি শুনিনি। কিন্তু আমি আমার আজকে খুবই খুবই প্রিয় একটা লিরিক। আমি একটু জেমস ভাইয়ের প্রসঙ্গে যেতে চাই। সে প্রথম অ্যালবাম অনন্যা, যেখানে সবগুলো গানই আপনার লেখা ছিল। হ্যাঁ, সো অনন্যা না আমার জন্য একটা এনিগমা। হ্যাঁ, এনিগমা এই কারণে যে জেমস ভাই এবং আপনার বাদল ভাই সরগমের মালিক ছিলেন, এখন বিদেশে আছেন, অনেক দিন ওনাকে দেখি না। জেমস ভাইকে অনেক দিন দেখি না। এই দুজন কি কারণে যে হ্যাঁ আমাকে পছন্দ করে এই কাজটা করতে দিয়েছিলেন, এবং যখন করতে দিয়েছিলেন তখন আই ওয়াজ নোবডি অলমোস্ট। হ্যাঁ, মানে আমার যে খুব একটা বেশি গান পপুলার হয়েছে তাও না, হ্যাঁ, কিন্তু দে স আ প্রমিস ইন মি, তারা দেখতে পেয়েছিলেন হয়তো। এবং আমার না জেমস ভাইয়ের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এবং আমি তখন ঢাকায়, জেমস ভাই তখন ইস্কাটনে। জেমস ভাইয়ের আব্বা আমার ডাইরেক্ট টিচার ছিলেন, মুজাম্মেল স্যার, চিটাগং কলেজের প্রিন্সিপাল ছিলেন উনি, আমার ডাইরেক্ট টিচার ছিলেন। সো জেমস ভাইয়ের আব্বা তখন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। আচ্ছা। তো ওনার বাসায় যেতাম, খালাম্মা খুব আদর করতেন। হ্যাঁ, তো 10টা 11টার সময় ক্লাস শেষ করে 11টা 12টার দিকে যেতাম, যে জেমস ভাইয়ের সাথে বসতাম, বসে গানগুলো করতাম। সো এই গানগুলো দুজনের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে গানগুলো হয়েছিল। একটা তুমুল সময় ছিল, বুঝছেন। এবং আমার এখনো মনে পড়ে আমাদের বন্ধু ফান্টি, ও ড্রামার ফিলিংসের, হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড। আমার কেন জানি মনে হয় ফান্টি ইনফ্লুয়েন্সড, হ্যাঁ, ফান্টি ইনফ্লুয়েন্স করেছিল জেমস ভাইকে, যে আসিফকে নেয়। হ্যাঁ, এটা হয়তো ফান্টি করেছিল, অ্যান্ড আই এম সো ইনডেটেড টু হিম। আমি এখনো আই এম সো গ্রেটফুল ফর দ্য হোল অ্যাক্ট, জেমস ভাইয়ের সাথে, ফান্টির সাথে, বাদল ভাইয়ের সাথে। সো তারা আমাকে সিলেক্ট করেছিল যখন আমার আসলে একটা গান লিখতে স্ট্রাগল করতে হচ্ছিল, মানুষের পিছনে পিছনে দৌড়াচ্ছিলাম, তখন পুরো একটা অ্যালবাম আমাকে দিয়ে দেওয়া। এবং সেই অ্যালবামে কিছু আমাদের ইংলিশ ট্রান্সলেশন করা, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করা গান ছিল, কিছু অরিজিনাল গান ছিল। যে এই গানটা তো শুনলে আমার নিজেরই গুজবাম হয়। আর কোনো হৃদয় ভেঙে যদি পার হও তুমি জীবনের নদী, দেখতে পাবে না তীরে তার পড়ে আছে, পাড় ভাঙা কান্নায় উদ্ভ্রান্ত এক ফেরারি অনন্ত। বাহ। তুমি হীন কেটে যাবে জীবন, একাকী জীবন, তবু তো কিছু না কিছু পড়বেই স্মরণ, শঙ্খ চিলের মতো তুমি দূরাকাশে, দেখতে পাবে না বিরহ শিশির লুকোনো বাতাসে, কত যে জীবন্ত। সো এই যে গানগুলো না, এগুলো কোত্থেকে, ভিতর থেকে উঠে আসা গান তো। সো এই গানগুলো না মানে কেমনে যে আসছে, কোত্থেকে যে আসছে, আই ডোন্ট নো। এবং তারপরে বাকিটা তো পুরো ইতিহাস, পুরোটা মানে তারপরে মানুষ এত পছন্দ করলো। হ্যাঁ, মানে এমনকি উনি আসিফ আকবর থেকে শুরু করে বাচ্চু ভাই তো আমাকে যত্ন করে তৈরি করছেন। বাচ্চু ভাই কিন্তু প্রথম আমার গান নেন, শুভ্র ভোরে একাকী আমি ঘাসের বুকে শিশিরের ভালোবাসা দেখেছি, আমি তো পাথর নীরব দ্বীপের মতো হয়ে গেছি। আপনি যে আবৃত্তি করতেন এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই টাইপের গানগুলো না, বুঝছেন, মানে দোজ ওয়্যার সংস। হ্যাঁ, বহুদূর যেতে হবে তো বললাম, হ্যাঁ, ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না, সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না। আহা, কি করে গাইলেন তিনি, মানে অ্যামেজিং সব কাহিনী। হ্যাঁ, এবং নকিব ভাই, আমার তো জীবনের পুরোটাই আমার গান লেখা শিখিয়েছে নকিব ভাই। স্বপ্ন জড়ানো রাতের হাওয়ায় নির্জনে ভাবছি তোমায়, জানি না এখন তুমিও কি ভাবছো বসে আমায়, তোমায় নিয়ে সুখ সাজাবো এ সোনা ঝর্ণা ধারায়, জোনাকিরা কানে কানে বলেছে আমায়, আসছো তুমি পায়ে পায়ে, জোছনাকে আমি বলে রেখেছি তোমাকে যেন ছুঁয়ে যায়, না বলা কথা বলবো সবই আজ আমি চোখের ভাষায়।
আর আজকে আমরা অনেক না বলা কথাগুলো শুনে ফেললাম। একটু যদি আবার মানে সামাজিক যে কাজগুলো করছেন মানুষের জন্য সেই প্রসঙ্গে, যে আপনি বোধহয় মিঠাইয়ের কি একটা প্রসঙ্গ সো বলছিলেন। হ্যাঁ। আমরা যেমন ধরেন আমি এখন যে কাজটা করছি, মিঠাইওয়ালাকে একটা বড় ব্র্যান্ড করব, এরকম একটা স্বপ্ন নিয়ে কাজ করছি। সো মিঠাইওয়ালাতে সোশ্যালি কি বলবো, স্পেশাল পিপল যারা আছেন তাদেরকে আমরা মিঠাইওয়ালাতে এনগেজ করছি। আচ্ছা। সো এই যে সোশ্যালি স্পেশাল পিপল যারা, তাদেরকে আমাদের মেইন স্ট্রিম ওয়ার্কের সাথে সংযুক্ত করার একটা কাজ, আমার কাছে এটা মনে হচ্ছে দিস ইজ ইউনিক। হ্যাঁ, এটা মিঠাইওয়ালাতে আগের থেকে হচ্ছিল। হ্যাঁ, যে আমার যে এন্টারপ্রেনার তারা, বিশেষ করে সীমা হামিদ ভাবি খুবই ভালোভাবে করছিলেন, উনি নিজে ইয়ে করে, ওটাকে আমরা এখন স্ট্রেংথেন করছি। এক, সেকেন্ডলি হচ্ছে সোশ্যালি, ধরেন কোভিডের সময় there has been tremendous amount of work that we have done from Chittagong বলে আমরা সমস্ত ফ্রেন্ড, আমাদের 83 এবং 85 ব্যাচের যে ছেলে মেয়েরা ছিল, পুরো পৃথিবী জুড়ে সবাইকে আমরা একসাথে করে, আমরা তখন চিটাগংয়ে একেবারে মুড়ি মুরকির মতো মানুষ মারা যাচ্ছিল বিকজ অফ অক্সিজেনের অভাবে। হ্যাঁ, তখন আমরা গ্যাস সিলিন্ডার দেওয়া, তারপরে হাই ফ্লো নাজেল ক্যানোলা এনে ওটা ওখানে প্রত্যেকটা হসপিটালে দেওয়া, এরকম করে আমরা পুরো সবাই মিলে আমরা কাজ করেছি। সো এই ধরনের ফিলান্থ্রপিক কাজ যখন একটা মোমেন্ট অফ ডিস্ট্রেস আসে তখন আসে। এগুলো আসলে শুরু হয়েছে বিকজ আই ওয়াজ ইন রেড ক্রস, এবং আমি রেড ক্রস ইউতে কাজ করেছি, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি জাপানে। সো আমার এই ফিলান্থ্রপিক কাজগুলো সবসময় ভালো লাগে। ফ্লাড এফেক্টেড এরিয়াতে কাজ করেছি অনেক। হ্যাঁ, এখন আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে যেমন কাজ করি। হ্যাঁ, আমার ওয়াইফ কাজ করছে হচ্ছে, শি ইজ নাও 900 নতুন আর্টিজান ডেভেলপ করেছে থ্রু অ্যান USAID প্রোগ্রাম। সো ওই প্রোগ্রামগুলোতে ডিজাইনিং করা, ওগুলোর স্ট্রাকচারিং করা, ওগুলোর কাজে আমি সাহায্য করি। সো এই যে 900টা আর্টিজান ডেভেলপ হয়ে গেল বাংলাদেশের জন্য, যারা এক্সপোর্টের জন্য দে আর নাও রেডি টু এক্সপোর্ট, দ্যাটস অ্যান অ্যামেজিং থিং। এখন সে প্রবাবলি শি ইজ ওয়ার্কিং উইথ সাম ভেরি ইম্পর্টেন্ট নেমস লাইক জারা অ্যান্ড অল, এদের সাথে কাজ করছে, হয়তো সামনে অর্ডারও পেয়ে যাবে এবং এদের একটা সংস্থান হবে। এই কাজগুলোতে আমি সবসময় উৎসাহ দেই এবং চেষ্টা করি যে এই কাজগুলো যাতে থাকে আর কি। সো দ্যাট ডুইং ওয়েল বাই ডুইং গুড ইজ মাই ফিলোসফি, গিভ বিফোর ইউ গেট ইজ মাই ফিলোসফি। সো এই ফিলোসফিগুলোকে আমি জীবনে আসলে সত্য করতে চাই এবং সত্য করি, সবসময় চেষ্টা করি। এই দুটো শব্দ আসলে আমার খুব কাজে আসবে, মানে আমি এটা নিজের মধ্যে ধারণ করে নিলাম। একদম শেষের দিকে আছি, নিজের ক্যারিয়ারের যদি সেরা 10 গানের কথা বলি আপনার কাছে, তাহলে কোন গানগুলোর কথা আসবে? করা যাবে না। কেন করা যাবে না? কারণ ওই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো, মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো। মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা পুরনো শহর, তুমুল উল্লাসে মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর, তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর। সেখানে ব্যস্ত সবাই, মেলে না সময়, তবু সেখানেই ফিরে যেতে চায় ফেরারি হৃদয়। এই একাকী জীবন ভালো লাগে না আমার, বিষণ্ণ দিনের শেষে, বিষণ্ণ রাতের শেষে। সো এই যে এই গান, কিংবা আপনি যদি বলি স্বপ্ন জড়ানোর কথা বললাম, আমি যদি লক্ষ্য থাকে অটুট, বা ওই আকাশে তারায় তারায়, হ্যাঁ আমি খুঁজেছি তোমায় মাগো, এটা, কিংবা তুমি বলো না হলে হব আমি সুনীল। এই গানগুলো তো আসলে মানে কোনটা ছেড়ে বহুদূর যেতে হবে, তারপরে হচ্ছে ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না, তারপরে অনন্যা জেমসের, কিংবা আপনার ওই দূর পাহাড়ে, আপনি এবং শেষে এসে আমাদের এই তিনটে গান আমরা জুড়ে দেই, এবং প্রিয়তমা, রাজকুমার, মেঘের নৌকা, হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা। এইটা না অসাধারণ। এই গানটার জন্য আমি আপনাকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। মানে এই গানটা মনে হয় যে আমার গান, বা কোনো শ্রোতা শুনে তার মনে হবে এটা তার নিজের গান। কিশোর হ্যাজ ডান ওয়ান্ডার্স। ও এত সুন্দর সুর করেছে এবং গেয়েছে, এবং তার সাথে এই গানটা এবং স্বরলিপি, এবং এই দুজনের সঙ্গে গানটা একদম প্রপারলি গেছে। মানে এরা যেরকম গান করে, আমার মনে হয় যে এই দুজনের জন্যই গানটা লেখা, তাদের কণ্ঠে গাইবার জন্য। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দোয়া করবেন যাতে করে আই ক্যান স্টে গ্রাউন্ডেড, হ্যাঁ মানুষের জন্য কিছু করে যেতে পারি, আরও বেশি গান লিখতে পারি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গান লিখতে পারি। এই যে আমার নলেজটা শেয়ার করার জন্য যে চেষ্টাটা, যে ইনিশিয়েটিভটা আমি নিচ্ছি, এটা যাতে সাকসেসফুল হয় এর জন্য দোয়া করবেন, এবং মানুষের জন্য যাতে কিছু করে যেতে পারি, বাই ডুইং ওয়েল, বাই ডুইং গুড, এই জায়গাটাকে যাতে সত্য করতে পারি।
অসংখ্য ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো মোহাম্মদ সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে।